এই বইটি শুধুমাত্র পয়সা, আর্থিক বুদ্ধিমত্তা এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে শুধু ইম্পর্টেন্ট কথা বলে না, আসলে এই কথাটিও বলে যে সঠিক মানসিকতা আমাদের জীবনের দিশাটি কিভাবে পরিবর্তন করতে পারে। রবার্ট কিয়োসাকি, যিনি এই বইয়ের লেখক, ওনার দুজন বাবা ছিলেন। এটি শুনে হয়তো আপনি অবাক অবশ্যই মনে করবেন যে কোনো বাবার দুটি বাবা কিভাবে হয়, কিন্তু বন্ধুরা, আসলে ওনার কাছে একটি আসল বাবা ছিলেন, যাকে উনি পোর ড্যাড বলতেন। আরেকটি মাইকের বাবা ছিলেন, যাকে উনি রিচ ড্যাড বলতেন। ওনার আসল বাবা মানে পোর ড্যাড খুবই শিক্ষিত ছিলেন, পিএইচডি হোল্ডার ছিলেন, সরকারি চাকরিতে ছিলেন, কিন্তু সম্পূর্ণ বছর সে আর্থিক সমস্যার মধ্যে সবসময়ের জন্য ছিলেন। ওনার ধনী বাবা, সে রিচ ড্যাড, বেশি বড়লোক মোটে ছিলেন না, কিন্তু সে অনেকই ধনী ছিলেন আর সে নিজের দমে অনেক পয়সা উপার্জন করেছিলেন। এবার প্রশ্ন এটি ওঠে যে দুজনের চিন্তার মধ্যে এত ভিন্নতা কেন ছিল? তার উত্তর তাদের মানসিকতার মধ্যে ছিল। পোর ড্যাড এটি বিশ্বাস করতেন যে শিক্ষা নাও, ভালো চাকরি নাও এবং সারা জীবন পরিশ্রম করে সুরক্ষিতভাবে ভবিষ্যৎ তৈরি করুন। আর রিচ ড্যাড এটি বিশ্বাস করত যে আসল আর্থিক সুরক্ষা চাকরির মধ্যে নয়, আসলে বিত্তীয় শিক্ষার মধ্যে রয়েছে। সে চাইতো যে রবার্টকে অনেক জন্য রিস্ক নেয়, ভুল থেকে যেন শেখে আর নিজের বোঝার কারণে সে পয়সা যেন উপার্জন করে। রবার্ট আস্তে আস্তে এটি বুঝলো যে স্কুলের পড়াশোনাটি আপনাকে ভালো নম্বর এবং চাকরি দিতে পারে, কিন্তু আসল দুনিয়াতে সফল হওয়ার জন্য জীবনের পড়াশোনাটিও খুবই নেসেসিটি। স্কুল শুধুমাত্র বইয়ের জ্ঞান দেয়, কিন্তু পয়সা উপার্জন করা এবং ওইটিকে সঠিকভাবে প্রবন্ধিত করার শিক্ষাটি সাধারণভাবে মোটেই দেয় না। এই কারণে রবার্ট এই নির্ধারণটি নিয়েছিল যে সে শুধুমাত্র চাকরির ভরসায় মোটেই থাকবে না, আসলে পয়সার চিন্তাটি বিকশিত করবে, ইনভেস্টমেন্ট করবে এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে চলে যাবে। তাহলে আসুন এই বই থেকে আরও বেশি ইম্পর্টেন্ট কথা আমরা জানি এবং বুঝি যে আমাদের নিজের জীবনে কিভাবে আগে বাড়তে হবে এবং আর্থিক রূপে আরও স্ট্রং হতে হবে। প্রথম শিক্ষা এটি বলে যে ধনী লোকেরা পয়সার জন্য কাজ মোটেই করে না। এই কথাটি চিন্তা করতে একটু অবাক অবশ্যই মনে হয়, কিন্তু আপনি এই লাইনটিকে সঠিকভাবে বুঝতে চান, তাহলে এই কথাটি আপনাকে অনেকই ইম্পর্টেন্ট এবং সাহায্য করবে। হয় এরকমটি যে একজন ব্যক্তি ছিল যার কাছে একটি গাধা ছিল, তখনই সে নিজের গাধার সঙ্গে কিছু পরিশ্রমের কাজ করাতে হতো। সে তখন একটি গাজর তার সামনে লাগিয়ে দিত, আর ওই গাজরটিকে দেখেই গাধা খাবার জন্য এবং লালসায় কাজ করতে শুরু করে দিত। গাধা সম্পূর্ণ পরিশ্রমের সঙ্গে কাজ করতে থাকতো, কারণ সে জানতো যে সে ওই গাজর পর্যন্ত অবশ্যই পৌঁছে যাবে। ঠিক এরকম সময় গাধা খুব পরিশ্রম করত, কিন্তু কোনো দিনই সে ওই গাজরটি সে পেত না। এবার হয়তো আপনি চিন্তা করছেন যে এরকমটি কেন হলো, কারণ ওই গাজরটি শুধুমাত্র একটি ছালাওয়া ছিল। অনেক লোকেরা ঠিক এই গাধার মতোই হয়, তারা পরিশ্রম করতে থাকে এই কথাটি চিন্তা করে যে একদিন তারা ধনী হয়ে যাবে, কিন্তু সত্য কথা এইটি যে এরকমটি শুধুমাত্র একটি স্বপ্ন হয়ে থাকে। আমরা নিজের স্বপ্নের পিছনে সবসময় ভেগে চলে যাই, কিন্তু কোনো দিন ওইটিকে পরিপূর্ণ করতে পারি না। ঠিক পয়সার জন্য কাজ করার জায়গাতে আমাদের পয়সাটিকে নিজের জন্য কাজ করার জন্য করতে দিতে হবে। যখন আপনি ধনী হবার কথা চিন্তা করেন, তখন পয়সা উপার্জন করার ব্যাপারে কামনা করবেন, কারণ হচ্ছে যেমন আমরা ধনী হবার রাস্তায় চলে যাই, ঠিক ওইরকমভাবেই আমাদের ভিতরে ভয় এবং লালসাও অনেক বেশি বেড়ে যায়। এই ভয় এবং লালসা আমাদেরকে এটি চিন্তা করতে মজবুর করে দেয় যে আমরা কি দরিদ্র থেকে দরিদ্র না থেকে যাই। আর ঠিক এই ভয়ের কারণে আমরা বেশি পরিশ্রম করতে লেগে যাই। আমাদের ভিতরে এই লালসা এত বেশি হাবি হয়ে যায় যে আমরা ওই সব জিনিসের কল্পনা করতে লেগে যাই যেটি পয়সা থেকেই আমরা প্রাপ্ত করতে পারি। এবার এই ভয় এবং গ্রিড আমাদেরকে এরকমভাবে রেখে দেয় যেটি কোনোদিন শেষ হয় না। আমরা আরও পরিশ্রম করি যেন আমরা পয়সা উপার্জন করতে পারি, কিন্তু যেমনভাবে আমরা উপার্জন করি ঠিক ওইরকমভাবে আমাদের খরচাও বেড়ে যায়। এই সম্পূর্ণ পরিপ্রেক্ষাটিকেই ধনী ড্যাড রেস বলা হয় এবং র্যাট রেস বলা হয়। আর এটি একটি ট্র্যাপ হয়ে যায়। এটি বোঝা খুব প্রয়োজন যে এটি একটি জাল এবং আমাদের এই জাল থেকে বের হতে হবে। আসলে আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকেরা ধনী হতে চায়, তারা এই স্ট্র্যাপের শিকার সবসময় হয়ে যায়। এই কারণে আমাদের পয়সার পেছনে না ভেগে পয়সাটিকে নিজের পেছনে ভাগার জন্য মজবুর করতে হবে। যদি আপনার চাকরি লেগে যায়, তাহলে কাজের পরে এই কথাটি চিন্তা করে মোটেই যাবেন না যে প্রত্যেক মাসে একটি চেক পাবেন। এই পে চেক হয়তো আপনার সব বিলটি ভরার জন্য কঠিনের সঙ্গে পর্যাপ্ত হবে। এটাই কারণ যে 1 মাসের কথা অবশ্যই হয়ে যায়, আর তারপরে আপনি খুব
তাঙ্গ হয়ে অন্য চাকরি খোঁজেন এবং তারপরে আরও বেশি পরিশ্রম করতে লেগে যান, কিন্তু তারপরও আপনি পয়সার জন্য উপার্জন কাজ করতে লেগে যান। এটাই কারণ যে আপনি কোনো দিন আসল ধনী হতে পারেন না। সত্যর সম্মুখীন হন, আর আপনার উত্তরই আপনার জন্যই, ওটি অন্যদের জন্য মোটেই নয়। যদি আপনার কোনো সমস্যার সমাধান প্রয়োজন হয় তাহলে নিজের কাছে শোনেন, কারণ ওই সমস্যার সমাধান শুধুমাত্র আপনার কাছেই থাকতে পারবে। আপনি কি এই কারণেই কাজ করছেন যে আপনার জীবনের মধ্যে সিকিউরিটি থাকে, বা আপনি দু পয়সা উপার্জন করার জন্য কাজ সবসময় করেন আর চিন্তা করেন যে একদিন এরকমভাবেই ধনী অবশ্যই হয়ে যাবেন? আপনার এই চিন্তাটি আপনাকে সন্তুষ্ট করে দেয়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার এই চিন্তার পরে অনেকই আফসোস যে আপনার যে ধনী হবার স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নটি কোনো দিন পরিপূর্ণ হবে না। আপনি সব দিন দরিদ্রের মধ্যেই থেকে যাবেন। আর যদি আপনার উত্তর না থাকে, তাহলে প্রথম স্টেপ আপনার এটি হবে যে আপনি নিজের মন থেকে ভয়টি সরিয়ে ফেলেন, কারণ বেশি পয়সা উপার্জন করার ভয় আর লালসা আপনাকে চিন্তা ছাড়া কাজ করার জন্য মজবুর সবসময় করে দেয়, আর এই স্টেপটি আপনাকে না কামিয়াবির দিকেই সবসময় ঠেলে দেয়। ভালো হবে যে আমরা যাই করি তার ব্যাপারে আগে থেকে যেন চিন্তা করি, সবসময় প্রাণ থেকে না ব্রেন থেকে যেন চিন্তা করবেন। প্রত্যেকদিন সকালে সব দিন এটি শুনবেন যে যেটুকু আপনার করা দরকার ওটুকুই করছেন। আপনি কি আপনার সম্পূর্ণ ক্ষমতাটি ব্যবহার করতে পারছেন? সাধারণ লোক থেকে চিন্তা না করে যারা শুধুমাত্র পয়সার জন্য কাজ করে, আপনাকে এটি চিন্তা করতে হবে যে আপনি কি আপনার সম্পূর্ণ পটেনশিয়ালটি ব্যবহার করছেন। এই চিন্তাটি ছেড়ে দিন যে আমাদের বস আমাদেরকে কম পয়সা দেয়, ওর থেকে বেশি প্রয়োজন। একটি কথা সবসময় মনে রাখবেন যে আপনার সমস্যার জন্য শুধুমাত্র আপনিই দায়িত্ববান, আর কেউ না। আপনার বস যদি আপনার স্যালারি না বাড়ায় তাহলে তাকে দোষ মোটেই দিবেন না। যখন আপনি নিজের সমস্যার জন্য দায়িত্ববান সবসময় নেন, তাহলে আপনি ওটি ঠিক করার জন্য স্টেপ উঠাতে পারবেন। এটাই প্রথম শিক্ষা থাকবে যেটি ধনী লোক রবার্টটিকে শিখিয়েছিলেন। এই শিক্ষার আরেকটি মহত্বপূর্ণ ভাগ ছিল যে ধনী ড্যাড রবার্টকে একটি কনভিনিয়েন্স স্টোরে কাজ করার জন্য লাগিয়ে দিয়েছিলেন। ওনাকে এই কাজের বিপরীতে কোনো পয়সা সে পেয়েছিল না, কিন্তু এটার লাভ এটি হয়েছিল যে সে নিজের কাজে সম্পূর্ণভাবে ইন্টারেস্ট নিতে শুরু করলো। ঠিক এরকম সময় তার ব্রেনের মধ্যে অনেক বিজনেস আইডিয়াও এসেছিল, যেমন কিভাবে পয়সাটিকে নিজের জন্য কাজ করতে দেওয়া যায়। সে এটি দেখেছিল যে স্টোরের একটি ক্লার্ক কমেন্ট বুকসের ফ্রন্ট পেজে দুটি ভাগে ছিল। আধা ভাগ সে নিজের কাছে রাখত আর বাকি ভাগটি সে ফেলে দিত। যখন পুরনো কমিক্স বুকের উপরে ভাগটি সে নিয়ে যেত আর তার বিপরীতে নতুন কমিক্স বুক সে দিত, রবার্ট ওনাকে বলল যে সে কি পুরনো কমিক বুক সে কি নিতে পারবে। ডিস্ট্রিবিউটর এটি শর্ত লাগিয়েছিল যে এই কমিকটি বেচবে না। এই আইডিয়াটি রবার্টের ব্রেনের মধ্যে বিজনেসের একটি নতুন রাস্তা সবসময় খোলার মতো প্রমাণিত হলো। সে ওইসব পুরনো কমিক্স বুকটিকে বন্ধু এবং বাচ্চাদেরকে ভাড়ায় দেওয়া শুরু করে দিয়েছিল। সে প্রত্যেকটি বইয়ের 10 সেন্ট সে ধার নিয়েছিল এবং ওই ভাড়াটি সেটি 2 ঘন্টার জন্য ছিল। এরকমভাবে সে কোনো ইনভেস্ট ছাড়াই সে নিজের প্রথম বিজনেস যোজনাটি শুরু করেছিল। ঠিক এর সঙ্গেই সে এটি শিখেছিল যে পয়সাটিকে নিজের জন্য কাজ করতে দেওয়া উচিত, নাকি নিজে পয়সার জন্য কাজ করা উচিত। এটি ধনী হবার প্রথম শিক্ষা দেবার একটি রাস্তা ছিল। দ্বিতীয় শিক্ষা এটি ছিল যে ফাইন্যান্সিয়াল লিটারেসি কেন শেখানো হবে। দ্বিতীয় শিক্ষা এটি বলে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি কেন শেখানো উচিত। এর মানে এটি যে 1923-এ শিকাগোর এজ হোটেল বিচ হোটেলে একটি মিটিং হয়েছিল। এই মিটিংয়ে বিশ্বের অনেক ধনী লিডার এবং ধনী বিজনেসম্যান ওই জায়গায় পার্টিসিপেট করেছিলেন। এই জায়গায় একটা বড় স্টিল কোম্পানির মালিক ছিলেন স্যামুয়েল ইলসন। ওই সময়ের একটি বড় ইউটিলিটি কোম্পানির একটি প্রেসিডেন্ট ছিলেন। এরকম ধরনের বড় নামও ছিল। এছাড়াও অনেক বড় বিজনেসম্যানও এই মিটিংয়ের ভাগ করেছিলেন এবং পার্টিসিপেট করেছিলেন। কিন্তু এই মিটিংয়ের 25 বছর পরে অনেক লোকেরা দরিদ্র হয়ে গেছিল এবং অনেক লোকেরা তো সুইসাইডও করেছিল। অনেক লোকেরা মানসিক সন্তুলনও হারিয়ে ফেলেছিল। এর কারণ এটি যে তারা পয়সা উপার্জন করার মধ্যে এত ব্যস্ত হয়েছিল যে তারা এটি বুঝতে পেরেছিল না যে পয়সা উপার্জন করা থেকে অনেক ইম্পর্টেন্ট এটি যে পয়সাটিকে সঠিকভাবে যেন রাখা যায় এবং সামলে রাখা যায়। এই জায়গায় আসল কথা এটি ছিল যে আপনি যতই চান যত পয়সা উপার্জন করুন, যদি আপনি এটিকে ভালোভাবে রাখার ব্যাপারটি না জানেন তাহলে ওই পয়সাটি খুব দ্রুত গতিতে নষ্ট হয়ে যাবে। এটি একটি ইম্পর্টেন্ট স্কিল ছিল যেটিকে ফাইন্যান্সিয়াল লিটারেসি বলা হয়।
যদি আপনি এই টেকনিকটি জেনে যান তাহলে আপনি যে কোনো সমস্যার সঙ্গে সম্মুখীন করতে পারবেন। যেমন প্রায় বলা হয় যে আপনি সঠিকভাবে যদি প্ল্যানিং করেন তাহলে যে কোনো এমার্জেন্সির জন্য সবসময় রেডি থাকতে পারবেন। আর যদি হয় তাহলে খারাপ সমস্যার জন্য মোটেই আসতেও না পারে। আপনি তো দেখেছেন যে লটারিতে কোটি টাকা জেতার লোকেরা কিছু সময় পর্যন্ত খুব ভালোভাবে থাকে, কিন্তু তার কয়েক বছর পরে ওসব লোকেরাই আগের মতো অবস্থাতে পৌঁছে যায়। এর মানে এটি যে তারা কোনো সঠিক ফাইন্যান্সিয়ালি লিটারেসি ছাড়া পয়সা পাওয়ার পরেও লোকেরা নিজের বিত্তীয় অবস্থাটি মোটেই ভালো করতে পারে না। অনেক লোকেদের মনে এই প্রশ্নটি থাকে যে ধনী কিভাবে হবে, ধনী হবার জন্য কি করা উচিত। এইসব প্রশ্নের উত্তরের মধ্যে বেশিরভাগ লোকেদেরকে সবসময়ের জন্য নিরাশায় হাতে পায়। এটির সঠিক উত্তর এটি যে সর্বপ্রথম আপনাকে ফাইন্যান্সিয়াল লিটারেসি শেখা উচিত। দেখুন, যদি আপনার এম্পায়ার স্টেট বিল্ডিং তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে সর্বপ্রথম আপনাকে বড় গভীর গাড্ডা খুদাই করতে হবে, তারপরে স্ট্রং ফাউন্ডেশন রাখতে হবে। শুধুমাত্র যদি আপনি ছোট একটি ঘর তৈরি করতে চান তাহলে সাধারণ একটি 6 ইঞ্চের কংক্রিট স্ল্যাব রেখে কাজ করতে পারবেন। কিন্তু আফসোসের কথা এটি যে বেশিরভাগ লোকেরা কোনো স্ট্রং ফাউন্ডেশন ছাড়া বড় বিল্ডিং বানানোর চেষ্টা করে। এরকমটি করলে ওই বিল্ডিংটি ভাঙার জন্য অবশ্যই চান্সেস থাকতে পারে। রোবটের দরিদ্র ড্যাড এটি চাইতো যে সে যেন অনেক পড়ে এবং সে ভালো চাকরি পায়, কিন্তু তার ধনী ড্যাড ওনাকে ফাইন্যান্সিয়াল লিটারেসি সবসময় শেখাতে চাইতো। আসলে বেশিরভাগ কোর্স সিস্টেম শুধুমাত্র ঘর তৈরি করার পরে শেখায়, স্ট্রং ফাউন্ডেশন না। স্ট্রং ফাউন্ডেশন করার জন্য স্কুলে দেওয়া জ্ঞানের ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু আসল লাইফে এই জিনিসটি মোটেই পর্যাপ্ত নয়। এবার তৃতীয় শিক্ষা এটি বলে যে লায়াবিলিটিস এবং অ্যাসেটের মাঝের পার্থক্যটি সবসময় বোঝার চেষ্টা করবেন আর সবসময় অ্যাসেট কিনবেন। এই কথাটি শুনতে খুবই সহজ অবশ্যই মনে হয়, কিন্তু এটি একটি নিয়ম যেটি আপনাকে ধনী করতে খুবই সাহায্য করবে। প্রায় দরিদ্র এবং মিডল ক্লাস লোকেরাই লায়াবিলিটিস মানে দায়িত্বটিকে অ্যাসেট সবসময় মনে করে নেয়, মানে নিজের সম্মতি সবসময় মনে করে। কিন্তু ধনী এটি জানে যে আসলে অ্যাসেট কি হয় আর সে ওটিই কেনে। লায়াবিলিটিস মানে নিজের দায়িত্ব এবং অ্যাসেট মানে হচ্ছে সম্পদের মাঝের পার্থক্যটিকে বুঝবেন এবং অ্যাসেট সবসময় কিনবেন। কিন্তু এটি যদি এতই সহজ হয় তাহলে প্রত্যেক লোক ধনী হতো, তাই না? কিন্তু এই জায়গায় মামলাটি একটু উল্টো। এটি আসলে এটা এত সিম্পল যে এটিকে প্রত্যেক লোকেরা চিন্তাই করে না। লায়াবিলিটিস এবং অ্যাসেটসের মাঝের পার্থক্য তারা জানে, লোকেরা এরকমটি মনে করে, কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসির ব্যাপারে তারা মোটেই জানে না। মানে হচ্ছে যে ইনকাম স্টেটমেন্টটিকে প্রফিট এবং লসের স্টেটমেন্ট মনে করে চলা উচিত। এটির একটি সিম্পল মানে এটি যে ইনকাম মানে আপনার কাছে কত পয়সা এসেছে এবং এক্সপেন্স মানে আপনার কাছ থেকে কত পয়সা খরচা হয়েছে। ব্যালেন্স শিট অ্যাসেট এবং লায়াবিলিটির মাঝের ব্যালেন্স এটি বলে। অনেক লেখাপড়া জানা লোকেরা অ্যাকাউন্টরা এটি জানে না যে আসলে ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট কীভাবে একটা আরেকটির সঙ্গে কানেক্টেড রয়েছে। আমরা যদি এটিকে বুঝতে চাই তাহলে অ্যাসেট ওই জিনিস যেটি আপনার জন্য পয়সা উপার্জন করার কাজ করে। মনে করে নিন যে আপনি কোনো ঘর কিনে ওইটিকে ভাড়ায় দিতে চাচ্ছেন, তাহলে ওই ভাড়া থেকেই ওই লোনটি আপনি চুকাতে পারবেন যেটি ঘর কেনার জন্য আপনি নিয়েছিলেন। মানে ঘরও আপনার হয়েছে এবং তার থেকে আসা ভাড়াটিও। এর উল্টো লায়াবিলিটিস আপনার জেব থেকে পয়সা খরচা সবসময় করায়। যেমন ঘর কিনে ওইতে বসবাস করা থেকে আপনি ভাড়া তো পাবেন না। এবার হয়তো বুঝে গেছেন যে ধনী যদি হতে চান তাহলে অ্যাসেট কিনুন এবং গরিব যদি থাকতে চান তাহলে লায়াবিলিটিস। ধনী লোকেদের কাছে বেশিরভাগ পয়সা এই কারণে থাকে যে তারা ISS কিপ ইট সিম্পল স্টুপিডের পরে মানে প্রিন্সিপালের পরে তারা বিশ্বাস করে, আর অন্যদিকে গরিব লোকেরা এই প্রিন্সিপালটিকে ভালোভাবে বুঝতেই পারে না। এই কারণে তারা এই কথার পরে সবসময় জোর দেওয়া হচ্ছে যে শুধুমাত্র লিটারেট নয়, আসলে ফাইন্যান্সিয়াল লিটারেট সবসময় হন। শুধু নম্বর থেকেই কিছু হবে না। পার্থক্য তো তখন আসে যখন আপনি নিজের কথাটি নিজেই লিখবেন। বেশিরভাগ পরিবারের মধ্যে দেখা গেছে যে যারা খুবই পরিশ্রমিক থাকে তাদের কাছে পয়সাও বেশিরভাগ থাকে, কিন্তু তার লাভ কি যখন সব পয়সাটি লায়াবিলিটিসের মধ্যে খরচা হয়ে যায়? আসুন বুঝি যে মিডল ক্লাস লোকেরা কিভাবে নিজের পয়সাটিকে খরচা করে। আর এটি যদি তাদের তরিকা হয় তাহলে সম্পূর্ণ বছর তারা মিডল ক্লাসই হয়ে থাকবে, বা এরম হতে পারে তার থেকে নিচেও চলে যেতে পারে।
আপনি তো দেখেছেন যে তাদের পয়সা সব লায়াবিলিটিস মানে দায়িত্বের মধ্যে খরচা হয়ে যায়। কোনো দিন মোটগার্স, কোনো দিন রেন্ট, কোনো দিন কার লোন, হাউস লোন, ক্রেডিট কার্ডের বিল, ফিজ, বিদ্যুতের বিল, আরও কি তাদের সব ইনকাম এর মধ্যেই খরচা হয়ে যায়। অন্যদিকে গরিব লোকেরা রয়েছে যাদের কোনো লায়াবিলিটিস নেই, কিন্তু তাদের কোনো অ্যাসেটও থাকে না। তারাও পয়সা উপার্জন করে, স্যালারি পায়, কিন্তু প্রত্যেক দিনের খরচার মধ্যে থেকে তার পয়সাটি উড়ে যায়। একটি গরিব ব্যক্তি $1000 উপার্জন করে, কিন্তু তার মধ্যে $300 সে নিজের ছোট একটি ঘরের ভাড়াতে খরচা করে দেয়। $200 তার যাবার, $200 ট্যাক্স এবং $300 খাবারের মধ্যে মানে পয়সা এলাক পোশাকের মধ্যে খরচা হয়ে যায়। তার কাছে কি সেভিং রয়েছে? কিছুই না। আর কোন সময় সে উধার নিয়েও কাজ চালিয়ে যায়, যার কারণ সে আরও বেশি পরিমাণে গরিব হয়ে যায়। এর বিপরীতে ধনী লোকেরা সবসময় অ্যাসেট কিনে রাখে, তারপরে ওই অ্যাসেটটি ওনাকে আরও পয়সা উপার্জন করে দেয়। তাদের উপার্জনটি এইভাবে 2 থেকে 4, 4 থেকে 8 হয়ে যায়। বেশিরভাগ বড় লোকেরা ব্রেন দিয়ে কাজ করে এবং তারা প্রত্যেক লোনটি নিয়ে ওইটিকে ভাড়াতে লাগিয়ে দেয়। পরিশ্রম ছাড়া তারা সবসময় ভাড়া পেতে থাকে, যার কারণ তারা নিজের লোনটিও পে করতে পারে। আপনি বিশ্বাস করুন, লোনের ইনস্টলমেন্ট $1 রয়েছে, সে ঘরের $2 সে ভাড়া ওসুল করবে, $1 সে ব্যাংকে দেবে, $1 সে নিজের পকেটে রাখবেন। হয়ে গেছে না? পরিশ্রম ছাড়া পয়সা উপার্জন করা। আসলে বড় লোক ড্যাড এবং গরিব ড্যাডের মধ্যে মাঝখানে চিন্তার একটি পার্থক্য রয়েছে, যে পয়সা কিভাবে খরচা করবেন। এটি একটি মুদ্রার ব্যাপার, আর কিছুই নয়। 1966 সালের দিনের কথা যদি আপনি এবং ওই জায়গার বাচ্চাদের কাছে শুনেন যে বড় হয়ে কী হবেন, তাহলে সবার কাছে এই উত্তরটি থাকতো যে তারা একটি ভালো গ্রেডস নিয়ে আসবে এবং ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। তখন সবাই এটি মনে করতো যে ভালো গ্রেড নিয়ে তারা আরও বেশি পয়সা উপার্জন করতে পারবে। আসলে তার মধ্যে থেকে অনেক লোকেরা আজকের সময় বড় হয়ে ডাক্তার হয়ে গেছে, কিন্তু তারপরও আজকের সময় তার মধ্যে অনেক লোকেরা ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতে দেখতে পারবেন, কারণ তারা বেশি এইরকম মনে করে যে পয়সা বেশি উপার্জন করলে তাদের অনেক সমস্যা দূরে চলে যাবে। কিন্তু আজকের সময় এরকমটি মোটেই নয়। আজকের সময় অনেক বাচ্চারা বিখ্যাত অ্যাথলিট হতে চায়, বা সিও, বা কোনো মুভি স্টার তথা রক স্টার, কারণ তারা এটি জানতো যে শুধুমাত্র ভালো পড়াশুনো এবং ভালো গ্রেডসের বিশ্বাসে বসে থেকে তারা ক্যারিয়ারে সাকসেস মোটেই পাবে না। প্রায় নতুন বিবাহিত জোড়ি তারা এটি চিন্তা করতো যে এবার তাদের স্যালারি ডবল হয়ে যাবে, কারণ দুজনেই উপার্জন করছে। একটি ছোট ঘরে থেকে তারা এখন বড় ঘরের স্বপ্ন দেখছে। এই কারণে তারা পয়সা সেভিং করা শুরু করে দেয়। এর কারণে তাদের পয়সা এবং তার সব ধ্যানটি নিজের ক্যারিয়ারটি তৈরি করার দিকে থাকে। তাদের উপার্জনটি বেড়ে যায়, এই কারণে তারা এইভাবে খরচাটিও বেড়ে যায়। বিষয়টি এরকম যে এখন এবার আপনি ফাইন্যান্সিয়াল লিটারেট হয়ে গেছেন, কোনো কিছু চিন্তা না করে সবসময় খরচা করেন, তাহলে হয় এরকমটি যে আপনি আগের থেকে বেশি খরচা করতে শুরু করে দেন। এটি এমনই একটি চক্কর যেটি সবসময়ের জন্য চলেই যায়। নতুন জড়ই এরকমভাবে অনেক পয়সা উপার্জন করেছে যে তারা বড় একটি ঘর কিনতে পারবে, কিন্তু তারা এটি মনে করবে যে এবার তারা একটু ধনী হয়ে গেছে। কিন্তু আসলে সত্য এটি যে বড় ঘরের সঙ্গেই তারা নতুন লায়াবিলিটিসের তারা কিনে নিয়েছে। তাদের ফ্লোরের মধ্যে প্রপার্টি ট্যাক্সের খরচাটি বেড়ে গেছে। এবার তাদের একটি নতুন গাড়িও প্রয়োজন হবে, ফার্নিচারও দরকার, সব কিছু নতুন প্রয়োজন। তাদের লায়াবিলিটিস বেড়েই যাচ্ছে। আর বেশিরভাগ এরকম হয় যে ইনকামের সঙ্গে 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 খরচাটিও বেড়ে যায়। আর তত সময় পর্যন্ত আমরা এই র্যাট রেসে সম্পূর্ণভাবে ফেসে যাই। ঠিক এরকমভাবে আমাদের কাছে লেখক রবার্টের কাছে শুনে যে পয়সা এবং ধনী কিভাবে হওয়া যায়, তখন এই প্রশ্নটির সমস্যার একটি সমাধান মোটেই নয়। সবাই এটি মনে করে যে পয়সাই সব সমস্যার সমাধান। এটি বিশ্বাস করা একটি বড় ভুল, কারণ আসল সমস্যা এটি মোটেই নয় যে আমরা বেশি পয়সা উপার্জন করছি না। আসলে এটি যে যা কিছু আমাদের কাছে রয়েছে ওইটিকে সঠিকভাবেই হ্যান্ডেল কিভাবে করতে পারবো। এরকমটা একটা কথা রয়েছে যেটি এরকমভাবে এই জায়গায় সম্পূর্ণভাবে লাগু হয় যে আপনি নিজেকে নতুন একটি গভীর গাড্ডার মধ্যে পান, তখন আপনি আরও খোদাই করা ছেড়ে দেন। এই কথাটি প্রমাণিত হয় যখন আমরা কোনো চিন্তা না করে এরকম একটি স্টেপ উঠোই যে জায়গায় শুধুমাত্র আমাদেরকে ক্ষতি করে। জীবনে অনেক লোকেরা নিজের ভয় এবং সংকোচের কারণে সঠিক দিশাতে স্টেপ উঠতেই পারে না। উদাহরণের জন্য বেশিরভাগ লোকেরা পাবলিক স্পিকিং থেকে ভয় পায়। মনে করুন
যে চিকিৎসক মানে সাইকিয়াট্রিস্ট মানে সাইকোলজিস্টরা এটি মনে করে যে লোকেরা এই কারণে ভয় পায় যে তাদের রিজেকশনের ভয় থাকে। তারা এই কথা থেকে ভয় পায় যে অন্য লোকেরা মজাক উড়াতে পারে বা তাদের ব্যাপারে খারাপ চিন্তা করতে পারেন। এই ভয়টি লোকেদেরকে সামাজিকভাবে ভিন্ন করে দেয় আর নিজেদেরকে অন্যদের থেকে ভিন্ন করতে ভয় পায়। কিন্তু এই ভয়ের ছাড়াও যদি আমরা নিজেকে আসল শক্তিটি জানার একটি সুযোগ দিই তাহলে আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে। লোকেদেরকে এটি বোঝার খুবই প্রয়োজন যে পাবলিক স্পিকিং থেকে বাঁচার তরিকাটি কোনো সময়ের জন্য সঠিক হবে না। এরকমভাবে যেসব লোকেরা নিজের ভিড়ের একটি ভাগ এবং সন্তুষ্ট হয়ে যায় তখন তারা নিজের সম্পূর্ণ জীবন শুধুমাত্র অন্যদের মতো ব্যতীত করতে থাকে। যখন আপনি নিজেকে বোঝেন এবং নিজের ভয়ের সঙ্গে সম্মুখীন করেন তখনই আপনি নিজের আসল জীবনের শক্তিটি বুঝতে পারবেন। উদাহরণের জন্য, আপনার ঘর আপনার সবথেকে বড় অ্যাসেট। আমরা প্রায় শুনি যে লোন নেন, এবার তো প্রমোশন হয়ে গেছে, এবার তো স্যালারি বেড়ে গেছে, তখন নতুন ঘর তো নিয়েই নেন। এরকম ধরনের কথাটি আমাদেরকে অনেক কয়েকবার শুনতে আমরা পাই আর আমরা ওই রাস্তাতে সবসময় চলে যাই। আমরা এটি চিন্তা করি যেসব আমরা করছি এগুলি খুব অবশ্যই সঠিক হবে, কারণ এইসব তো সব লোকরা মিশে ভুল করতে পারবে না, এরকমটি মনে করি। কিন্তু বাস্তবিকতা এটি যে এই চিন্তাটি সবসময়ের জন্য ভুল প্রমাণিত হয়। বড় ড্যাড এটি বলেছিল যে জাপানি লোকেরা তিনটি জিনিসের শক্তি সবসময় জানত: তলোয়ার, দামি জহরাত এবং সীসা। তরলবাজিরা শক্তির প্রতীক, দামি সোনাগোনা পয়সার শক্তির, এবং সীসা নিজের মধ্যে লুকিয়ে থাকা শক্তিটিকে সবসময় প্রদর্শন করে। আর ওটি আমাদের সবথেকে বড় শক্তি। যখন আপনি নিজেকে জানেন এবং আপনি নিজের আসল শক্তিটিকে দেখতে পারবেন, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে এই প্রশ্নটি শুনতে পারবেন যে আমি কি সঠিক রয়েছি বা আমাকেও ভিড়ের একটি ভাগ হয়ে সবসময় থাকতে হবে। তখন যা উত্তর আপনি পাবেন ওটি আপনার আসল শক্তি। এই কারণে গরিব এবং মিডল ক্লাস লোকেরা নিজেকে সবসময় পয়সার গোলাম বানিয়ে নেয়, আর এটাই কারণ যে তারা কোনো দিন ধনী হতে পারে না। উদাহরণের জন্য, 16 বছরের রবার্ট এবং মাইক বড়লোক ড্যাডের সঙ্গে প্রত্যেকটি মিটিংয়ে সবসময় যেত, যেটি তারা নিজের অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার, ইনভেস্টর এবং এমপ্লয়িজের সঙ্গে সবসময় রাখত। এই জায়গায় একটি এরকম বড়লোক ড্যাড ছিল যে পড়াশুনো জানতো না, যে 13 বছরের বয়সে স্কুল ছেড়ে দিয়েছিল, কিন্তু আজকে সে নিজের নিচে কাজ করা পড়াশুনো লোকেদেরকে সবসময় অর্ডার দেয় এবং তাদেরকে বিজনেস টিপস সবসময়ের জন্য বোঝায়। একটি এরকম ধরনের লোক যে ভিড়ের ভাগ মোটেই হয়নি, যে রিস্ক নিয়েছে, যে লোকেদেরকে কথা চিন্তা না করে, সে এইটি ভয় ছিল না যে লোকেরা তার ব্যাপারে কী চিন্তা করবে। সে সবসময় নিজের রাস্তায় চলেছে আর সে কারোর কথা মতো নিজের জীবনের রাস্তাটি পরিবর্তন করেনি। এই ব্যক্তি ওই মার্গের মধ্যে যাচ্ছিল যে জায়গায় নিজেকে প্রমাণিত করার জন্য কারোর মঞ্জুরির মোটে প্রয়োজন ছিল না। সে এটি জানতো যে যে সঠিকভাবে যদি কোনো বড় কিছু করতে চায় তাহলে তাকে নিজের পরিচয়টি নিজেই করতে হবে, আর এর জন্য তাকে সব জিনিস ছাড়তে হবে যেটি ওনাকে সমাজ এবং লোকেরা দিয়েছিল। এরকম ধরনের কিছু লোকেরা থাকে যারা পুরনো এবং পরম্পরাগতভাবেই বাইরে থেকে বের হয়ে নিজের রাস্তায় সবসময় চলে। এরকম ধরনের লোকেরা প্রায় নিজের মান্যতার সঙ্গে একটু দূরে থাকে, যারা সমাজ নির্ধারিত রাখে। তাদের এটি বিশ্বাস থাকে যে বিষয়টিকে নিজের চিন্তা থেকে পরিবর্তন করার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে, আর এই চিন্তাটি ওনাকে একটি নতুন দিশায় নিয়ে যায়। এই রাস্তায় চলার পরিণাম এটি হয়েছিল যে লেখক এবং তাদের বন্ধু দুজনে স্কুলের পড়াশোনার মধ্যে মন লাগাতে পারতো না। তাদের টিচার যখনই তাদের কোনো কাজ দিত তখন সে সবসময় ওই কাজটাকে স্কুলের নির্ধারিত নিয়ম এবং সাঁচারভাবে সবসময় করতে হতো। এই নিয়মের পালনটি ওনাদেরকে অনেকে বোর এবং রুবা করত, কারণ ওনারা অনুভব করত যে এরকম ধরনের শিক্ষা বাচ্চাদের আসল প্রতিভাটিকে নিখারার জন্য নয়, আসলে ওটিকে প্রেসার করতে সবসময় সাহায্য করত। তারা এটি বিশ্বাস করত যে শিক্ষা বাচ্চাদের ক্রিয়েটিভিটিকে সবসময় মেরে দেয় এবং ওনাদেরকে শুধুমাত্র একটি মেশিনের ভাগ করে দেয়, যেটি শুধুমাত্র স্কুলের দ্বারাই নির্ধারিত করা রাস্তার মধ্যে চলত। টিচার্সের দ্বারাই দেওয়া কাজটিকে সঠিকভাবে করার একটি অপেক্ষা নিজের চিন্তা থেকে মেল মোটেই খেত না। আর এটাই কারণ ছিল যে তারা স্কুলের শিক্ষা প্রণালীর থেকে অসন্তুষ্ট থাকতো। তাদের এই চিন্তাটিও ছিল যে শুধু ভালো গ্রেডস নিয়েই লোকেরা সফল এবং ধনী হতে পারবে না। একদিন রোবটের
নিজের গরিব ড্যাডের সঙ্গে সবসময় একটি কথা হয়েছিল। তাদের বাবা এটি বিশ্বাস করতো যে তাদের ঘর তাদের জন্য খুবই ভালো একটি ইনভেস্টমেন্ট, কিন্তু রবার্টের কথা এটি ছিল যে তাদের ঘর একটি লায়াবিলিটি ছিল, কারণ তারা প্রত্যেক ঘরে সেই ঘরে সবসময় খরচা করত এবং ওইটিকে বিক্রি করার থেকে বেশি কিছু প্রাপ্ত তারা করতে পারতো না। রবার্ট এটি সে বোঝাতে চাইতো যে তাদের ঘর তাদের পরিশ্রমের পয়সাটিকে সঠিকভাবে ব্যবহার মোটেই হচ্ছে না, ঘরে করা খরচা থেকে কোনো লাভ হচ্ছিল না, আর এটি ওই দুজনের জন্য একটি বোঝ হয়ে গিয়েছিল। রবার্ট নিজের বাবাকে এই কথাটিও বুঝিয়েছিল যে বেশিরভাগ লোকেরা নিজের লাইফে লোন চুকানোর চক্করে ফেসে যায়। লোকেরা যে ঘরটিকে তারা কেনে ওর জন্য তারা 30 বছর পর্যন্ত লোন ভরতে থাকে আর তারপরে আরও বড় একটি ঘর নিয়ে নেয়। এই ধরনের ভাবে তারা লোনের একটি জঞ্জিরে তারা ফেসে যায় আর তাদের কাছে ইনভেস্ট করার কোনো সুযোগই থাকে না। রোবট এই কথাটিও বলেছে, যদি লোকেরা নিজের চিন্তাটি পরিবর্তন করে এবং অ্যাসেটের দিকে মনোযোগ দেয় তাহলে তাদের ভবিষ্যৎ আরও বেশি ভালো হতে পারে। এরপরে রোবটের বইয়ের প্যারেন্টসের একটি উদাহরণ এসেছিল, যারা একটি বড় ঘরে শিফট হবার একটি নির্ধারণ নিয়েছিল। তারা বিশ্বাস করছিল যে বড় এবং নতুন ঘর নেওয়া একটি বড় ইনভেস্টমেন্ট, কিন্তু যখন তারা ঘরের প্রপার্টি ট্যাক্স জানতে পারলো তখন তারা এটি অনুভব করলো যে এই নির্ধারণটি সম্পূর্ণভাবে ভুল ছিল। তাদের রিটায়ারমেন্ট বাজেট এত বড় ট্যাক্সের পয়সাটিকে মোটেই সহ্য করতে পারছিল না। এরপরে রোবট এই সাজেশনটি দিয়েছিল যে যত ধরনের পয়সা নিয়ে আপনি বড় ঘর কিনতে পারেন তত পয়সা কোনো অ্যাসেটের মধ্যে নিবেশ যদি করা হয় তাহলে ভালো হবে। অ্যাসেটের কারণে আপনি কন্টিনিউ পয়সা পাবেন আর কিছু সময়ের মধ্যে আপনার কাছে এত পয়সা হবে যে আপনি কোনো লোন ছাড়া ইচ্ছা খুশি ঘর কিনতে পারবেন। আর এটাই কারণ যে বড় লোকেরা সবসময় বড় লোক হতে থাকে, কারণ তারা অ্যাসেটের মধ্যে নিবেশ সবসময় করে এবং তাদের কাছে যেসব পয়সা থাকে তারা ওই পয়সার থেকে আরও বেশি পয়সা উপার্জন করতে পারবে, আর ঠিক ওরকমভাবে তাদের খরচাটি বের হয়ে যায়। আর অন্যদিকে মিডল ক্লাস লোকেরা শুধুমাত্র স্যালারির ভরসায় থাকে আর মাসের 1 তারিখে সবসময় ওয়েট করে, যখন পয়সা আসে তখন তারা সম্পূর্ণভাবে তাদের খরচার মধ্যে চলে যায় আর তারপরে তাদের কাছে ইনভেস্ট করার সময় থাকে না। যখন তাদের স্যালারি বেড়ে যায় তখন তাদের ট্যাক্স এবং খরচাও বেড়ে যায়, আর এর পরিণামস্বরূপ তারা সবসময় একটি জার্নিতে সবসময় থাকে আর কোনো সময় মিডল ক্লাস থেকে উপরে মোটেই উঠতে পারে না। আজকাল বেশিরভাগ লোকেরা এটি চিন্তা করে যে তাদের স্যালারি যদি বেড়ে যায় তখন তারা একটি বড় ঘর নিতে পারবে, তারা এটিকে নিজের পয়সাটির সঠিক ব্যবহার মনে করে। কিন্তু যদি তারা এই পয়সাটি অ্যাসেটের মধ্যে নিবেশ করে তাহলে তাদের লাইফটি আরও সম্পূর্ণভাবে পরিবর্তন হতে পারে, কিন্তু এইসব যদি না হয় না, কারণ তাদের সম্পূর্ণ ধ্যান শুধু চাকরির পরে থাকে আর তারা নিজেদেরকে এই জাল থেকে বের করতে পারে না। এই কারণে প্রশ্ন এটি যে কি হবে যদি তারা নিজের সময় এবং পয়সা সঠিক জায়গায় ইনভেস্ট করে, যদি তারা অ্যাসেটের দিকে মনোযোগ দেয় এবং নিজের খরচাটিকে অ্যাসেটের দ্বারা সবসময় কভার করে, তাহলে তারা একদিন কোনো চাকরি ছাড়া ভালো জীবন ব্যতীত করতে পারবে। যদি তাদের কাছে অ্যাসেট থাকে তাহলে তারা কোনো সময় কোনো কর্জার বোঝ তলে ডুবে থাকবে না এবং তাদের লাইফে সবসময় পয়সার কমি মোটেই হবে না। এবার চতুর্থ শিক্ষা এটি যে নিজের কাজের সঙ্গে কাজ রাখুন। বিশ্বের সবথেকে বড় ফোর্স চেন ম্যাকডোনাল্ডের ফাউন্ডার ক্রোকে একটি MBA ক্লাসে দেওয়া স্পিচের ব্যাপারে। এই ঘটনা 1947 সালের, যখন উনি একটি স্পিচে একটি ইম্পর্টেন্ট কথা বলেছিলেন যে এটি আজকের সময় লোকেদের জন্য প্রেরণাদায়ক স্রোত হয়ে রয়েছে। তাদের এই স্পিচটি এত প্রভাবশালী ছিল যে শোনার পরে MBA ক্লাসের স্টুডেন্টরা ওনার সঙ্গে কিছু সময় ব্যতীত করে আরও বেশি জানার একটি ইচ্ছা ব্যতীত করলো। তারপর একটি ক্রুক ওনার সঙ্গে বিয়ার পান করতে গেল। বাতচিতের সময় গ্রে হঠাৎ করে একটি প্রশ্ন করেছিল যে আপনারা কি জানেন যে আমি কোন বিজনেসে রয়েছি। এই কথাটি তো সবাই জানতো যে তারা হ্যামবার্গার সবসময় বিক্রি করত, কিন্তু তার এই প্রশ্নের পরে উনি আসল কথা তারা বলল। সে হেসে বলল যে ওনার আসল বিজনেস তো রিয়েল এস্টেট। উনি বলল যে ম্যাকডোনাল্ডের জন্য প্রত্যেক লোকেশনের চয়েসটি চিন্তা ভাবনা করে করা উচিত, আর যে জায়গায় তাদের ফ্র্যাঞ্চাইজি সবসময় থাকতো ওই জায়গায় ওই মাটিটি বিক্রিও করে দেওয়া হয়। এর মানে এটি যে ম্যাকডোনাল্ডের ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র হ্যামবার্গার বিক্রি করার জন্য মোটেই নয়, আসলে ওই মাটিটিকেও কেনার জন্য পয়সা সবসময় দিতে হতো। ঠিক এরকমভাবেই ম্যাকডোনাল্ডের বিজনেস শুধুমাত্র ফুড চেইনের মোটেই নয়, আসলে একটি রিয়েল এস্টেট বিজনেসও ছিল। এটি ওই শিক্ষা ছিল যে এটিকে বড়লোক ড্যাড
নিজের বাবা এবং ছেলে রবার্টকে শিখেছিল। বড়লোক ড্যাড এটি বলেছিল যে প্রায় লোকেরা অন্যদের জন্য নয়, আসলে নিজের জন্য কাজ করে এবং ট্যাক্স ভরে সরকারের জন্য কাজ করে, ওই কোম্পানির জন্য কাজ করে যার জন্য সে চাকরি করে, ব্যাংকের জন্য কাজ করে। এবং অনেক কয়েকবার তো নিজের চাকরির সময় এত সময় এবং ঊর্জা সবসময় লাগাতে হতো যে সে নিজের বিকাশ সবসময়ের জন্য স্টপ হয়ে যায়। আর এই সব কিছু এই কারণে হয় কারণ আমাদের শিক্ষা প্রণালী এরকম যে আমরা এটিকে এমপ্লয় করার শিক্ষা সবসময়ের জন্য দেয়, না কি এমপ্লয়ার হওয়ার জন্য। আমরা যা পড়ি ওইটি আমরা হই। যদি আপনি সায়েন্স পড়ে থাকেন তাহলে আপনি ডাক্তার হবেন, আর যদি আপনি ম্যাথ পড়েন তাহলে আপনি ইঞ্জিনিয়ার হবেন। কিন্তু আসল কথা এবং সমস্যা তখনই আসে যখন চাকরি এবং বিজনেসের মাঝে কোনো ছাত্র বুঝতে পারে না। যখন কেউ বলে যে আপনার বিজনেস কি, তখন প্রায় লোকেরা এই কথাটি বলে যে আমি তো ডাক্তার রয়েছি বা আমি ব্যাংকার রয়েছি, কিন্তু আসলে এটি ওনাদের প্রফেশন, বিজনেস নয়। একজন ব্যক্তিকে চাকরি ছাড়া একটি কাজটিকে বিজনেসের মতো দেখা উচিত, কারণ আপনি যখন কোনো জিনিসটিকে বিজনেস মনে করেন তাহলে ওটি শুধুমাত্র চাকরি মোটেই থাকে না, আসলে ওটি একটি স্বপ্ন হয়ে যায় যেটি আপনার লাইফে এবং জীবনে খুশি সবসময় নিয়ে আসে। অনেক লোকেরা এটি এবং এই জিনিসটি অনুভব খুব লেটে হয় যে তাদের হাউস লোনটি তাদের লাইফের সম্পূর্ণ বড় বোঝ হয়ে গেছে। সে এটিকে যে অ্যাসেট মনে করত, এটি আসলে কোনো দিন অ্যাসেট ছিলই না। উদাহরণের জন্য, যদি কোনো ব্যক্তি কার কিনে থাকে তাহলে এর সঙ্গে জড়িত খরচা যেমন ইন্স্যুরেন্স, মেনটেন্যান্স এবং ইন্ধন ওটি ওনার লাইবিলিটিস হয়ে যায়। ঠিক ওইরকমভাবেই এটি তাদের লোকেদের জন্য সমস্যাটি বাড়াতে লেগে থাকে, যেটি তারা এটিকে অ্যাসেট মনে করে। এই কারণে এটি খুবই নেসেসিটি যে আমাদের ওই অ্যাসেটের ব্যাপারে বেশিরভাগ চিন্তা করা উচিত, যেটি আমাদের ইনকামের ব্যাপারে। সবসময় এটি মনে করে রাখবেন যে সম্পত্তি অ্যাসেট ওটি হয় যেটি আপনার ইনকামটি বাড়ায়, নাকি ওই জিনিস যেটি আপনার খরচাটি বাড়ায়। এই বিচারটি ঠিক এরকম ধরনের সমঝদারি যেটি আমাদের জীবনে আর্থিক রূপে স্বাধীন থাকার জন্য সবসময় সাহায্য করে। এছাড়াও এটি খুবই নেসেসিটি যে আমরা আমাদের পয়সাটিকে ঠিক এরকমভাবে যেন ইনভেস্ট করি যেটি আমাদের রুচি এবং জুনুনের সঙ্গে যেন জড়িত থাকে, কারণ আমরা এটিকে যেন খুব ভালোভাবে বুঝতে পারি আর ওর পরে যেন কাজ করতে আরও মজা আসে। উদাহরণের জন্য রোবটের রুচিটি রিয়েল এস্টেট এবং স্টকসের মধ্যে ছিল, আর সে এইসব জিনিসের মধ্যে ইনভেস্ট করা শুরু করেছিল। এছাড়াও আমাদের পয়সাটিকে ঠিক এরকমভাবে লাগানো উচিত যে ওটি আমাদেরকে কাজ করা ছাড়া আমাদের জন্য কাজ করে। এটি আমাদের আসল সম্পত্তির একটি মানে। যদি আপনারা নিজের পছন্দের জিনিসের পরে ইনভেস্ট করেন তাহলে আপনাকে ওর উপরে মনোযোগ দিতে কোনো কঠিন মোটেই হবে না। মনে করে রাখবেন যে ধনী লোকেরা এবং মিডল ক্লাস লোকেদের চিন্তার মধ্যে এটি পার্থক্য। মিডল ক্লাস লোকেরা আসার সঙ্গে নিজের কামাইটিকে লাক্সারি সামানের মধ্যে কাজ করা এবং খরচা করা শুরু করে দেয়, আর বড় লোকেরা প্রথমে সম্পত্তি বাড়ায় আর শেষে যে নিজের লাক্সারি জিনিসের পরে খরচা করে। আর ৫তম শিক্ষা এটি বলে যে বড় লোকেরা পয়সা ইনভেস্ট করে। এই কথাটি আলেকজান্ডার গ্রাহাম বেলের ব্যাপারে বলা যেতে পারে, যিনি টেলিফোন ইনভেন্ট করেছিলেন। যখন উনি টেলিফোন আবিষ্কার করেছিলেন তখন এটিকে পেটেন্ট করে নিয়েছিল, যার কারণে ওনার বিজনেসটি আরও বেড়েছিল। কিন্তু যেমনভাবে বিজনেস বেড়েছিল ওটিকে সামলাতে ওনাকে খুব কষ্ট হয়েছিল। ঠিক এরকম সময় উনি ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে সম্পর্ক করেছিল আর ওনাকে নিজের পেটেন্ট এবং ছোট একটি কোম্পানি $1,00,000 বিক্রি করার সময় কথা বলেছিলেন। ওই সময় ওয়েস্টার্ন ইউনিয়নের প্রেসিডেন্ট এই কথাটি আর এই পেশকাজটি একদম নেগলিজেন্সি করেছিল, কারণ ওনার কাছে এই দামটি অনেক বেশি মনে হয়েছিল। উনি চিন্তা করেছিল যে ছোট একটি কোম্পানি এবং পেটেন্টের জন্য এত বেশি পয়সা দেওয়াটি বুদ্ধিমানের মতো কাজ মোটেই হবে না। কিন্তু এর পরে যা হয়েছিল ওটি ইতিহাস হয়ে গিয়েছিল। একটি বড় কোম্পানির জন্ম হয়েছিল, শুধু এটি টেলিকম কোম্পানি ব্যবসা বিস্তারিত করেছিল না, আসলে এটি একটি নতুন দিশা দিয়েছিল। এই উদাহরণটি আমাদেরকে এটি শেখায় যে কোনো কোনো সময় সুযোগ আমাদের হাত থেকে চলে যায়, কিন্তু এটাও সত্য যে আগে যে ওই বিচারটি এবং ইনভেনশন সম্পূর্ণ বিশ্বটিকে পরিবর্তন করে দেয়। রোবট যে 1984 সাল থেকে নিয়ে লোকেদেরকে পড়াশুনো করাতো এবং শিক্ষা দিত। একটি ইম্পর্টেন্ট কথাও জেনেছিল যে উনি পেয়েছিল যে 1000 লোকেদের পড়াশুনো করার পরে প্রত্যেকটি লোকের মধ্যে পটেনশিয়াল রয়েছে। এটি সত্য যে কিছু লোকেরা নিজের পটেনশিয়ালটিকে জানতে বুঝতে সফল হয়ে যায় আর কিছু লোকেরা এটিকে জানতে একদমই চুকে যায়। এরপরেও
একটি বড় ইম্পর্টেন্ট কথা এটি যেটি আমাদেরকে স্টপ করে যে ওটি হচ্ছে আমাদেরকে ডাউট করা, নিজের পরে ডাউট করা। এই কথাটি আমাদের ব্রেনের মধ্যে আসে যে আমি কি এটি করতে পারবো। এই সন্দেহটি আমাদেরকে আগে যেতে স্টপ করে দেয়। যখন আমরা স্কুল ছাড়ার পরে জীবনের শত্রুর সঙ্গে সম্মুখীন হই তখন আমাদের এটি অনুভব হয় যে শুধু ভালো গ্রেডস এবং ডিগ্রি আমাদেরকে সফলতা মোটেই দিতে পারবে না। শুধু স্মার্ট লোকেরাই আগে যায় না, আসলে ওইসব লোকেরাও আগে সবসময় বেড়ে যায় যারা বোল্ড থাকে এবং যারা রিস্ক নেবার একটি সাহসের সঙ্গে রাখে। এটি সত্য যে ফাইন্যান্সিয়াল জিনিস হওয়ার জন্য আমাদেরকে এর ব্যাপারে খুব গভীর নলেজ থাকা উচিত, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে নিজের নির্ধারণের মধ্যে সাহস এবং আত্মবিশ্বাসের খুবই নেসেসিটি রয়েছে। অনেক লোকেরা পয়সার জন্য এবং এর ব্যাপারে রিস্ক মোটেই নিতে চায় না। তারা এটি চায় যে কোনো সমস্যা ছাড়া তারা যেন বড়লোক হয়ে যায়, কিন্তু এটি সম্ভব মোটেই নয়। যদি আপনি বড়লোক হতে চান তাহলে আপনাকে রিস্ক নিতে হবে, এটি সত্য। কারণ আগামী আসা বছরের মধ্যে নতুন টেকনোলজি এবং নতুন ইনভেনশন সবসময় সামনে আসবে, যেটির সঠিক প্রফিট তারাই নিতে পারবে যারা রিস্ক নেওয়ার জন্য সবসময় রেডি থাকে। রোবট এটিও সে বুঝেছে যে বেশিরভাগ লোকেরা নিজের পুরনো চিন্তা এবং মান্যতা থেকে বাইরে বের হতে পারে না। তারা এটি সবসময় মনে করে যে এই তরিকাটি সবথেকে সঠিক, কিন্তু যখন সময়টি পরিবর্তন হয় তখন এই পুরনো চিন্তাটি একটি বড় সমস্যা হয়ে যায়। উদাহরণের জন্য অনেক লোকেরা নতুন টেকনোলজির ব্যাপারে নেগেটিভ চিন্তা সবসময় করে আর ওই টেকনোলজিটি ওনাকে প্রফিট দিতে পারে। রোবটও একটি গেম ডিজাইন করেছিল যেটিকে উনি কিংস ফ্লুক বলতো। এই গেমের উদ্দেশ্যই লোকেদেরকে এটি শেখানো ছিল যে পয়সা কিভাবে কাজ করে, বড়লোক হবার রাস্তা কী, আর জীবনের সঠিক রাস্তার সঙ্গে কিভাবে আমরা বাইরে বের হতে পারবো। গেমের সময় আরেকটি ব্যক্তি, একটি মহিলা ভোট কার্ড জিতেছিল, যার মানে এটি যে উনি ওই গেমে একটি বড় স্টেপ উঠিয়েছিল। সে ওই মহিলা অনেক খুশি হয়েছিল যখন সে এটি জানতে পারলো যে ভোট জেতার পর একটি বড় ট্যাক্স রকম পে করতে হবে। তখন ওনার খুশিটি শেষ হয়ে গিয়েছিল। সে এটি বুঝতে পারছিল না যে এই বইটি এখন ওনার লাইফে একটি লাইবিলিটিস হয়ে গেছে, অ্যাসেট মোটেই নয়। উনি এইসব বুঝতে অনেক সময় লেগে গিয়েছিল। যখন সে নিজের ভুলটি বুঝতে পেরেছিল তখন সে ফোন করে বলেছিল যে ওনাকে এখন গেমের আইডিয়াটি বুঝতে পারছিল। সে নিজের লাইফে গেমটিকে কানেক্টেড করে বুঝতে পারছিল। এই উদাহরণটি আমাদেরকে শেখায় যে আমরা প্রায় এটি করি। যখন আমরা কোনো কথা বুঝতে পারি না তখন আমরা রেগে যে ওটিকে দোষী প্রমাণিত করি, কিন্তু আমাদেরকে রাগ না করে শান্ত ব্রেনে এটি বোঝার চেষ্টা করতে হবে। এই তরিকাটি আমাদেরকে জীবনের প্রত্যেকটি খেলায় জেতার একটি রাস্তা দেখায়। অনেক লোকেরা কিনফ্লো গেমে সবসময় জিতে যায়, কিন্তু ওনাদেরকে এটি মোটেই বুঝতে পারে না যে তারা এই পয়সাটি কি করবে। এটি ওনাদের পূর্ণ চিন্তার একটি পরিণাম থাকে যেটি ওনাদেরকে আগে বাড়তে একদমই স্টপ করে। এই কারণে যদি আপনি সফলতা চান তাহলে আপনাকে নিজের চিন্তাটি পরিবর্তন করতে হবে এবং রিস্ক নেওয়ার সাহস রাখতে হবে। এটি সত্য যে কিছু লোকের এরকম থাকে যে যাদের পয়সা এবং সুযোগ দুটোই পায়, কিন্তু তারপরও তারা কিছু প্রাপ্ত করতে পারে না। এর পিছনে প্রমুখ কারণ এটি থাকে যে তারা এটি বুঝতেই পারে না যে এটি একটি আসল অপরচুনিটি। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের মানে এটি যে আপনি পয়সাটিকে নিয়ে কত ক্রিয়েটিভিটি হতে পারেন। যদি আপনি সুযোগ পান তাহলে আপনি পয়সা ছাড়া কি করবেন, আর যদি আপনার কাছে পয়সা থাকে কিন্তু সুযোগ যদি না থাকে তাহলে ওই স্থিতিতে আপনি কি করবেন। এইসব প্রশ্ন আপনার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের পরে সবসময় নির্ভর করে। প্রায় লোকেরা এটি মনে করে যে পয়সা উপার্জন করার সবথেকে সহজ তরিকা শুধুমাত্র খুব পরিমাণে পরিশ্রম করা, কিন্তু আসলে এটি খুবই সীমিত একটি চিন্তা ভাবনা। আপনাকে এটি শিখতে হবে যে কিভাবে নিজের জন্য সুযোগ তৈরি করা যায়, নাকি সবসময় এটি আসার সবসময় ওয়েট করা। বড় লোকেদেরকে খুবই স্পেশাল কথা এটি যে তারা এটি বুঝতে পারে যে আসল জিনিস পয়সা মোটেই নয়, আসলে এটির সঠিক ব্যবহার করা। তারা এটি মনে করে যে জিনিস তাদের প্রয়োজন ওটি তাদের ব্রেনের বুদ্ধি এবং ব্রেনটি কাজে লাগিয়ে প্রাপ্ত করতে পারে। তাদের সবথেকে বড় অ্যাসেট তাদের ব্রেন থাকে, যেটি তাদেরকে সুপার রিচ তৈরি করতে পারবে বা সুপার পোর।
এই কথাটি এ পরে নির্ভর করে যে তারা এটিকে কিভাবে ব্যবহার করবে। যেসব লোকেরা সাফল্য থাকে তাদের সঙ্গে এই স্টেপ বাড়িয়ে আপনাদের এটি শিখতে হবে যে আপনিও নিজের মধ্যে পয়সাটিকে বাড়ানোর ইচ্ছা কিভাবে তৈরি করবেন। আপনার সবথেকে বড় অ্যাসেট মানে নিজের ব্রেনটিকে ইনভেস্ট করার সবসময় প্রয়োজন। আপনার ফাইন্যান্সিয়ালি ইন্টেলিজেন্স হতে হবে যেন আপনি নিজের লক্ষ্যটিকে খুব সহজে প্রাপ্ত করতে পারেন। এবার এটিকে আমরা একটি উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো। 1990 সালের দশকে রিজনে এবং ফিনিক্সের আর্থিক অবস্থাটি খুবই খারাপ ছিল। ওই জায়গার লোকেরা প্রত্যেক মাসে শুধুমাত্র $16 সেভিং করার চেষ্টা করছিল যেন খারাপ সময়ের জন্য কিছু জমাজনো হয়ে যায়। এই চিন্তাটি কিছু সময় পর্যন্ত সঠিক ছিল, কিন্তু এই কথাটি সবসময় ওঠে যে আসলে ওই পয়সার কী করা হবে যেটি আপনি কন্টিনিউ সেভিং করতেই থাকছেন। আপনি কি এটিকে শুধুমাত্র রাখবেন এবং বাড়ার জন্য ওয়েট করবেন? এটি একটি ভুল তরিকা। এছাড়া ওই পয়সাটিকে কিছু ভাগ ইনভেস্ট করতে পারতো যেটি ভবিষ্যতে আপনাকে খুবই ভালো জন্য প্রফিট দেয়। এবার কথা বলি ওই সময়ের একটি উদাহরণের, যখন অ্যারিজোনা এবং ফিনিক্সের লোকেরা আর্থিক সঙ্গে সম্মুখীন হচ্ছিল। ঠিক ওইরকম সময় অনেক ইনভেস্টর এটি দেখেছিল। রবার্ট একটি $75,000 একটি দামের একটি ঘরটিকে শুধুমাত্র $20,000 কিনে নিয়েছিল। এরপরে উনি ওই ঘরটিকে শুধুমাত্র $60,000 বিক্রি করার জন্য একটি অ্যাডও দিয়েছিল। তারপরে গ্রাহকদের লাইন ওই জায়গায় লেগে গিয়েছিল আর তাদের ফোন সবসময় বাজতে থাকলো। রবার্ট শুধুমাত্র 5 ঘন্টার মধ্যে এ $40,000 একটি প্রফিট উপার্জন করেছিল। এই পয়সাটি ওনার অ্যাসেট কলম থেকে উৎপন্ন হয়েছিল আর উনি কোনো ট্যাক্স ছাড়া নিজের ইনকাম কলমের মধ্যে এটি কানেক্ট করেছিল। কিছু বছর পরে এই বিজনেস এত বড় হয়ে গেছিল যে ওনার কোম্পানি বড় একটি সফলতা প্রাপ্ত করেছিল। ওনার কাজ, গ্যাস ইন্স্যুরেন্স, ক্লায়েন্ট, ডিনার ট্রিপ এবং অন্য খরচা সব কিছু কভার হয়ে গিয়েছিল। আর শুধু এই না, সবথেকে বড় কথা এটি যে এই খরচার পরে ট্যাক্স লাগার থেকে আগেই উনি অনেক প্রি ট্যাক্স এক্সপেন্সের রূপে খরচাও করেছিল। কিছু সময় পরে ওই ঘর যেটি $60,000 বিক্রি হয়েছিল এখন ওইটির দাম $1,10,000 হয়ে গিয়েছিল। রবার্ট এটি প্রমাণিত করেছিল যে সঠিক সময়ের সুযোগটি লাভ করিয়ে বড় পরিমাণে পয়সা উপার্জন করা যায়। আপনাকে নিজের সঙ্গে একটি প্রশ্ন করতে হবে যে সত্যি কি পরিশ্রম করে পয়সা উপার্জন করা সবথেকে সঠিক একটি জায়গা? যদি আপনি সেভিং করেন তাহলে আপনাকে 15% ট্যাক্স দিতে হবে আর তারপরে ওর উপরে 5% ইন্টারেস্ট পাবেন। এরপরও তারপরে ট্যাক্স লাগবে। এই স্থিতিতে কি ভালো হবে না যে আপনি নিজের পয়সা এবং সময় সবথেকে বড় অ্যাসেট মানে নিজের ব্রেনের পরে ইনভেস্ট করেন? কারণ এটি আপনাকে ফাইন্যান্সিয়ালি ইন্টেলিজেন্ট করতে পারবে। যদি আপনি ফাইন্যান্সিয়ালি ইন্টেলিজেন্ট হন তাহলে আপনাকে যে কোনো অবস্থার জন্য রেডি থাকতে হবে। বিশ্ব সবসময় একরকম মোটেই থাকে না, কোনো সময় ভালো কোন সময় খারাপ থাকে। বাজার কোন সময় উপরে যায় তো কোনো সময়ের জন্য নিচে যায়, কিন্তু এটির আপনার কোনো ফার্ক পড়বে না কারণ আপনি সব সময়ের জন্য রেডি থাকবেন। আপনি জীবনের মধ্যে এরকম ধরনের সুযোগ সবসময় পাবেন যে জায়গায় আপনি ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সটি ব্যবহার করে সবসময়ের জন্য লাভ উঠাতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনাদের এই অডিও বুকটি কেমন লেগেছে নিচে কমেন্ট করে বলবেন এবং আমাদের বাংলা অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটে ভুলবেন না। আমি আবার আসবো একটি নতুন অডিও বুকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।